আমি মনে করি ম্যাচটা যথেষ্ট ফাইটিং হবে। পাকিস্তান তাদের হোম কন্ডিশনে খেলেছে, অবশ্যই সুবিধা পেয়েছে। সেখানে বাংলাদেশ একটা টার্গেট নিয়ে কিন্তু ভালো একটা অপরচুনিটি তৈরি করে ফেলেছিল। বাংলাদেশের টপ অর্ডারের বেশ কয়েকজন মোটামুটি ধারাবাহিক আছে। মাঠে নামবে পাকিস্তানের বিপক্ষে, প্রতিপক্ষ হিসেবে বেশ চ্যালেঞ্জিং পাকিস্তান। তাদের দলে স্টার নেই, তারপরেও বাংলাদেশের বিপক্ষে কতটা ভালো করবে পাকিস্তান? আসলে বিগত দুটো সিরিজই দুই দল উইনিং কম্বিনেশন নিয়ে হয়তো আসবে। শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ সিরিজ জিতে এসেছে, আবার পাকিস্তান তাদের লাস্ট যে সিরিজটা বাংলাদেশের সাথে ছিল সেখানেও পাকিস্তানই জয়ী ছিল তাদের হোম কন্ডিশনকে কাজে লাগিয়ে। তো এই মুহূর্তে তাদের কয়েকজন সিনিয়র ক্রিকেটার একাদশের বাইরে থাকার পরেও পাকিস্তান তরুণ নির্ভর টিম তারা করেছে। আমি মনে করি ম্যাচটা যথেষ্ট ফাইটিং হবে। পাকিস্তান এর আগে পাকিস্তানের বিপক্ষে করাচিতে বাংলাদেশ 3-0 হোয়াইট ওয়াশ হয়েছিল এবং বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশে খেলতে এসেছে বাংলাদেশের হোম কন্ডিশনে। এই কন্ডিশনে আসলে কারা এগিয়ে থাকবে, পাকিস্তান নাকি বাংলাদেশ? আসলে আমি মনে করি 3-0 হোয়াইট ওয়াশ হলেও সেটা তাদের অর্থাৎ অ্যাওয়ে সিরিজ ছিল ফর বাংলাদেশ টিমের জন্য। পাকিস্তান তাদের হোম কন্ডিশনে খেলেছে, অবশ্যই সুবিধা পেয়েছে। আর বিশেষ করে লাস্ট যে ম্যাচটা ছিল সেখানে বাংলাদেশ একটা টার্গেট নিয়ে কিন্তু ভালো একটা অপরচুনিটি তৈরি করে ফেলেছিল, কিন্তু শেষ পর্যন্ত দুর্ভাগ্যজনকভাবে তারা হেরেছে। এই মুহূর্তে বাংলাদেশের টপ অর্ডারের বেশ কয়েকজন মোটামুটি ধারাবাহিক আছে। তো সেক্ষেত্রে আমরা বাহাতি ওপেনার সহ মিডল অর্ডারে কেউ একজন যদি ভালো ফিনিশিং দিতে পারে, একটা ভালো লম্বা ইনিংস যদি খেলতে পারে, তাহলে মিরপুরের এই কন্ডিশনকে কাজে লাগে আমি মনে করি আজকে দুই দলকে হিসেব করলে কিছুটা হলেও বাংলাদেশ এগিয়ে থাকবে। আচ্ছা, এখানে কি টসটা কি একটা বড় ফ্যাক্টর? হ্যাঁ, টসটা ফ্যাক্ট হিসেবে কাজ করবে বলে আমি মনে করি, কারণ টসে যে জিতবে তার ডিসিশনের ক্ষেত্রে মিরপুরের যে উইকেটের যে আচরণ হয়, স্পিন বান্ধব উইকেট হওয়ার কারণে সব মিলিয়ে যারা টসে জিতবে অবশ্যই তাদের জন্য কিছুটা সিদ্ধান্ত নেওয়ার জন্য সুবিধা হবে বলে আমি মনে করি। বাংলাদেশের এই মিরপুর স্টেডিয়ামটা কিছুটা ওয়েট ফিল থাকে, বেশ কিছু দিন যাবত হচ্ছে আবহাওয়াটা কিছুটা ঠান্ডা যাচ্ছে, আর্দ্রতা ওইরকম ঠান্ডা থাকে। সেক্ষেত্রে আসলে আগে ব্যাট করলে এক রকমের আচরণ করে, পরে বিশেষ করে ফ্লাড লাইটে খেললে আরেক রকম আচরণ করে। সেক্ষেত্রে ব্যাটারটা ঢুকবে কিনা? আসলে ফ্লাড লাইটে পাকিস্তানের যে সমস্ত বোলারটা তাদের স্পিন বোলিংদেরও এভারেজ তাদের যে বলে যে স্পিড থাকে সেই স্পিডটা অনেকটা শ্রীলঙ্কার থেক্সেনার যে স্পিন মানে যে গতি সেরকম। শাহিদ আফ্রিদির বল আমরা যখন দেখতাম, তো ফ্লাড উইকেটে তাদের এই গতিবান্ধব যে স্পিন বোলাররা সে বোলারদের সামনে আমাদের ব্যাটসম্যানরা একটু অসুবিধায় পড়বে বলে আমি মনে করি, অর্থাৎ পরে ব্যাট করার ক্ষেত্রে। আর তাদের পেসাররা নতুন যারাই আসে তারা সব সময় ভালো পারফরমেন্স করে থাকে। সেক্ষেত্রে বাংলাদেশের শেখ মেহেদী আছে, আমাদের নসিম আহমেদ থাকতে পারে, মেহেদী হাসান মিরাজও কিন্তু এখানে ওনার ভালো রেকর্ড আছে। হ্যাঁ, রেকর্ড আছে। তিনজনের ভিতরে আসলে কাকে এগিয়ে রাখবেন এই যদি ফ্লাড উইকেটে বাংলাদেশ ব্যাটিং করে তো সেক্ষেত্রে বিষয়টা আলাদা। তবে এই ক্ষেত্রে আমি শেখ মাহেদী এবং নাসুম আহমেদকে, যদিও অবশ্যই মেহেদী হাসান মিরাজ একজন পরিশ্রমী প্লেয়ার, পরিশ্রমী খেলোয়াড় হিসেবে তার যথেষ্ট আছে, সুনাম আছে, তবে বর্তমান অপরচুনিটিতে আমি বর্তমান পরিস্থিতিতে আমি মাহেদী হাসানকে মিরপুরে তাকে অ্যালাউ করবো। কোথা থেকে এসেছেন খেলা? আমি সাতক্ষীরা থেকে এসেছি। টিকিট কেটেছেন কিনা? হ্যাঁ, টিকিট কেটেছি। অনেকে বলাবলি করছে এবার টিকিট সংক্রান্ত অনেক ঝামেলা, তো আপনার একটু ঝামেলা পোহাতে হয়েছে কিনা? ঝামেলা আসলে আমি যার মাধ্যমে এসেছি আমাকে যে খেলা দেখার জন্য ইনভাইট করেছে, টিকিটের ব্যবস্থা সে কোনোভাবে করেছে। তবে আমি মনে করি বাংলাদেশের একটি আবেগের জায়গা, বিশেষ করে যুব সমাজের জন্য, বাংলাদেশের ক্রীড়াপ্রেমী মানুষের জন্য ক্রিকেট একটা আবেগের জায়গা। তো বিসিবিতে বিগত দিনগুলিতে যে সমস্ত অনিয়ম চালু ছিল, আমরা চাই না যাদের সময় ছিল বা যেভাবে ছিল সেটা পাস্ট হয়ে গেছে। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট একটা ভালো অবস্থানে আসার পিছনে বিসিবির প্রত্যেকটা বিষয়কে নিয়মতান্ত্রিকভাবে আগাতে হবে, চলতে হবে। সেক্ষেত্রে সকল নিয়ম কানুন তারা পদ্ধতি অনুযায়ী পরিচালনা করুক, তাতে দর্শকদের টিকিট কেটেও যদি আগে যেমন ব্ল্যাকে টিকিটটা সুবিধা ছিল সত্য, যেটা এখন ব্ল্যাকের টিকিটটা কিছুটা, আবার অনলাইনে টিকিটটা পাওয়া যাচ্ছে না, কিছু অভিযোগ আছে দামি টিকিটগুলো ছাড়া। তো সব ক্ষেত্রে আমি মনে করি নিয়মের ভিতরে বিসিবি চলে আসুক,
এটা আমাদের চাওয়া। আপনি কি অনলাইন থেকে কিনেছেন নাকি ব্ল্যাক থেকে কিনেছেন? আমার যিনি আমার যিনি টিকিট ক্রয় করেছেন আমি তার কাছ থেকে শুনেছি যে টিকিটটা উনি কারোর হাত থেকে নিয়েছেন, তার মানে ওটা অনলাইন থেকে না, ব্ল্যাক থেকে নিয়েছেন। হ্যাঁ, ব্ল্যাক টিকিট কিছু বেশি দিয়েছে মনে হয়। এখানে এই দুর্নীতি অনিয়ম এখানে কাকে দায়ী করছেন? আমি আমার সাথে যিনি টিকিট ঢাকাতে থাকেন উনি, আমি ওকে সে শুরুতে বলছি আমরা যে যদি টিকিট নাও পাই খেলা দেখার প্রয়োজন নাই। এটা আমার জন্য, যেহেতু আজকে আমি ঢাকাতে আছি, আগামীকাল আমার জরুরি একটা কাজ আছে, তো সেক্ষেত্রে খেলাটাকে আমি অপশন হিসেবে নিয়েছি যে এটা জরুরি না, কিন্তু নিয়মের ভিতরে আসুক। আমরা টিকিট না পেয়ে বেরিয়ে যাই, আমরা টিকিট না পেয়ে বেরিয়ে যাব, কিন্তু বাংলাদেশের সকল সেক্টরে যে বিদ্যমান সমস্যাগুলো তার ভিতরে আমাদের অনিয়ম বা দুর্নীতি যেটা বলি সেটার কারণে সকল সেক্টরটা পিছিয়ে আছে, ক্রিকেটও তার বাইরে নয়। এজন্য ভবিষ্যতে আজকের থেকেই প্রয়োজনে আমাদেরকেও যদি বেরিয়ে যেতে হতো, আমার কোনো ছিল না, আমাদের নিয়মের ভিতরে চলে আসা উচিত, এটা আমি মনে করি। ক্রিকেট আগের থেকে এখন বর্তমান তুলনায় কতটুকু উন্নতি করেছে বলে মনে করেন? আমি যদি মানসিকভাবে এবং ক্রিকেটারদের ফিটনেস পালস হিসেব করে যদি বিগত 15-20 বছর ধরে তারা আমরা বাংলাদেশের ক্রিকেট দেখছি কম বেশি, এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেটের অবকাঠামো তার ঠিক জায়গায় আছে, তবে পরিচালনা ম্যানেজমেন্ট, একটা কথা আমি খুব দুঃখের সাথে বলতে চাই, আমাদের একজন অ্যানালাইসিস্ট ছিলেন সৈয়দ আবিদ হোসেন সামি ভাই, বিশ্লেষক হিসেবে উপদেষ্টা হিসেবে তিনি নিয়োগ পেয়েছিলেন, তো উনি একজন ভদ্র মানুষ হিসেবে শেষ পর্যন্ত সরে গিয়েছেন। তো এই সরে যাওয়াটাকে আমি একটু দুঃখজনকভাবেই নিলাম যে এখনো পর্যন্ত বিসিবির বিভিন্ন সেক্টরে মানে পূর্বের দিনের বিভিন্ন কাজ যেগুলি নিয়মের ভিতরে পড়ে না, এগুলি চালু আছে বিধায় উনি দেখে শুনে নিজের সম্মানকে টিকিয়ে রাখার জন্য উনি পিছিয়ে গেছেন। তো এক্ষেত্রে আপনার যে প্রশ্নটা ছিল, আমি মনে করছি যে অবকাঠামোগত দিক থেকে আমাদের বোর্ড ভালো, অর্থনৈতিকভাবে ভালো সাপোর্ট পাচ্ছে, ভালো জায়গায় আছে, আমাদের ক্রিকেটার আছে, তবে লিগ পর্যায়ে, তৃণমূল পর্যায়ে আমাদের প্লেয়ার উঠিয়ে আনার জন্য বগুড়া, খুলনা, নোয়াখালী, বরিশাল যে সমস্ত স্টেডিয়ামগুলো পরিত্যক্ত অবস্থায় আছে বা খেলা হচ্ছে না, সবগুলি চালু করে প্রান্তিক ক্রিকেটারকে সাপ্লাই দেওয়ার জন্য, পাইপলাইন সমৃদ্ধ করার জন্য এই কাজটা নতুন করে করা খুবই জরুরি আমি মনে করি। ইতিমধ্যে আমিনুল ইসলাম বুলবুল, তার মুভমেন্টকে আপনি কেমন দেখছেন? হ্যাঁ, আমি আমিনুল ইসলাম বুলবুল সাহেবের সম্পর্কে এই 2-1 দিনে যতটুকু যা বুঝতে পেরেছি বা উনি নিয়োগ পাওয়ার পরে, তাতে মনে হচ্ছে যদি কোনো আষ্টে পৃষ্ঠে কোনো সিন্ডিকেট তাকে জড়িয়ে না ধরে, উনি যদি ওনার গতিতে চলতে পারেন, তাহলে আমি মনে করি বাংলাদেশ, বিশেষ করে বিসিবি একটা নিয়মের ভিতরে চলেও আসবে, প্লাস তাতে করে ক্রিকেট পরিচালনাটা, ক্রিকেটার বা অন্যান্য সকল ফাংশনটা ভালোভাবে এগিয়ে যাবে। এটা লাস্ট ম্যাচের কথা যদি বলি, বাংলাদেশ পাকিস্তানের সাথে 3-0 থেকে হেরেছে এবং লজ্জাজনক বাজেভাবে হেরেছে। আজকের ম্যাচে বাংলাদেশ কতটুকু এগিয়ে রাখবে? হ্যাঁ, আপনি বলতে পারেন যে আপনি বলতে পারেন যে পাকিস্তানে গিয়ে আপনি বলতে পারেন যে আসলে পাকিস্তানের লাস্ট ম্যাচে বাংলাদেশ খুব বাজেভাবে হেরেছে, এটা ঠিক আছে, কিন্তু তারপরে শ্রীলঙ্কা সফরে শ্রীলঙ্কার সেই 6 করার যে তার যে শারীরিক যে দক্ষতা, এটা খুবই ভালো। তারপরও পারভেজ ইমনকেও আমি মনে করি আজকে রানে ফেরা উচিত, কারণ পাকিস্তানের বিরুদ্ধে লাস্ট ম্যাচে আপনাদের মনে থাকার কথা রান পেয়েছিলেন। আজকে মানে এই ম্যাচে আপনি কাকে বেশি মিস করছেন সবচেয়ে বেশি? আজকের ম্যাচে আসলে বলছেন যে ও থাকলে হয়তো আরো বেটার কিছু হয়তো, বা ওর পারফরম্যান্স, 4 বল বা ব্যাটিং করে কিন্তু সাগায় নিয়ে পারতো। হ্যাঁ, অতীতে যদি আমরা দেখি একটু কয়েক বছরের রাজনৈতিক মতাদর্শের বাইরেও আমাদের একজন সাকিব আল হাসান ছিলেন, অবশ্যই তিনি থাকলে আমরা 1-এর ভিতরে 2 পেতাম, সেটা একটা আলাদা বিষয়, কিন্তু এই মুহূর্তে যেহেতু তার অপশনটা বন্ধ মনে হচ্ছে, এই মুহূর্তে বাংলাদেশের যে পাইপলাইনে যারা বাইরে আছেন তাদেরকে আমি নতুন কাউকে মনে করছি না যে সে না থাকলে ফ্যাক্টর হতে পারে, এটা আমি মনে করছি না। সাকিব না থাকায় কিছুটা ব্যাকফুটে চলে গেছে কিনা বাংলাদেশ? দেখুন, সাকিবের বয়স এই মুহূর্তে 38+, সুতরাং তাকে অবশ্যই আজকে হোক, 2 মাস পরে, 6 মাস পরে হোক, তাকে অবসরে যেতে হবে। তো এজন্য আমরা শুধুমাত্র সাকিব আল হাসানের দিকে তাকিয়ে থাকলে তো আমাদের সামনের যে স্টেজগুলো, শ্রীলঙ্কা যেমন সাঙ্গাকারা বা জয়সূরিয়াদের বর্ষা চলে যাওয়ার পরে একটা হঠাৎ একটা ডাউন অবস্থায় চলে গিয়েছিল, আমাদের তো ওরকম এমনিতে আমরা আরো ডাউনে চলে যাব। তো সুতরাং সাকিব অবশ্যই আমাদের জন্য ইতিহাসের শ্রেষ্ঠ ক্রিকেটার, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু সাকিব ছাড়াও আমাদের পথ চলতে শিখতে হবে। সেই অনুযায়ী টিম কম্বিনেশন ভালো হচ্ছে বা হোক, এটা আমরা আশা করি এবং বিসিবি পরিচালনা করুক। সাক্ষাৎকারে বলেছিল যে এই বাংলাদেশ টিম যদি
এক বছর সময় দেওয়া যায় তাহলে বিশ্বের যে কোনো টিমকে বিট করতে পারবে, আপনার কাছে কি মনে হয়? সাকিব আল হাসান বলেছিলেন, হ্যাঁ সাকিব আল হাসান কিছুদিন আগে একটা সাক্ষাৎকারে এটা বলেছিলেন। তো যেহেতু তিনি ক্রিকেটার এবং তিনি ক্রিকেটারদের পালস বোঝেন, তাদের চোখের ভাষা, তাদের বডি ল্যাঙ্গুয়েজ বোঝেন, তো সেক্ষেত্রে বাংলাদেশে যদি ক্রিকেটাররাই ক্রিকেট পরিচালনা করে আমি মনে করি তাতে ভালো হবে। এবং তার কথা, তার আশাটা তো আমরা আশাটা করতে পারি, সেক্ষেত্রে তিনি বাজে কিছু বলেছেন এটা আমি মনে করি না। তাহলে সাকিব আল হাসানের সেই কথা কিন্তু উক্তি কিন্তু মিলতে যাচ্ছে বা মিলে গেছে বলে মনে করি। কারণ তানজিদ তামিম কিন্তু বলেছিলেন যে, সাকিব আল হাসান বলেছিলেন যে বড় সুপারস্টার কিন্তু এক বছর সময় দিয়ে বেরিয়ে আইব। অলরেডি কিন্তু তানজিদ তামিম কিন্তু সুপারস্টারের দিকে আগাচ্ছে এবং সে যেভাবে ব্যাটিং করবে, বিধ্বস্ত ইনিংস খেলে, তাহলে কিন্তু আমরা বলতেই পারি নেক্সট সুপারস্টার বা তামিম ইকবালের ঘাটতিকে তানজিদ তামিম পূরণ করতে পারবে কিনা। হ্যাঁ, আসলে তানজিদ তামিমের যে ব্যাটিং অ্যাপ্রোচ আমরা খেয়াল করছি, ইনিংস লম্বা করার ক্ষেত্রে হয়তো ব্যর্থ হচ্ছে, কিন্তু রান কিন্তু কম বেশি সে করে যাচ্ছে এবং তার ব্যাটিং এর ভিতরে একটা আক্রমণাত্মক ভাব আছে। এবং বিশেষ করে আমাদের